শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে আমাদের বাংলাদেশকে ডিজিটালাইজড করতে গিয়ে সরকার যে সকল পদক্ষেপ নিয়েছে তার মধ্যে আমাদের শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বর্তমান সময়ের এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত যে শিক্ষার্থীরা তাদের এই সময়ে, এই দুর্যোগকালীন সময়ে তাদের বাসায় বসে থেকে তাদের পড়াশোনা চালিয়ে যাবে। তো আমি মোহাম্মদ আবু মুসা, সহকারী শিক্ষক, দিনাজপুর জিলা স্কুল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি আমাদের যে দশম অধ্যায় আছে, এই দশম অধ্যায়ের উপপাদ্য 1 এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমি আশা করছি তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই খুব ভালোভাবে বুঝবে। তো তোমরা সবাই খেয়াল করো, আমার হাতে দেখো, এই যে তোমরা দুইটা বই দেখতে পাচ্ছ। হ্যাঁ, দুইটা বই সবাই দেখতে পাচ্ছ তো? ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা বইও আমার কাছে আছে। দেখো, এই দুইটা বইয়ের তুলনায় এই বইটা একটু বড়। আবার খেয়াল করো, আমার হাতে এই যে কি, এটা বলো দেখি, একটু চিন্তা করো দেখি কি এটা। দুইটা ত্রিভুজ আমি নিয়েছি এবং দুইটা দেখো মোটামুটি সমান। তো আমাদের আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সর্বসমতা, ত্রিভুজের সর্বসমতা, এই বিষয়গুলো আমরা একটু আজকে বোঝার চেষ্টা করব। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে সর্বসম আর একটা হচ্ছে সদৃশ। তোমরা এই দুটো বইয়ে খেয়াল করো, দুটো বই দেখো। আমি যদি একটাকে আরেকটার উপর স্থাপন করি, মানে দেই, তাহলে দেখো দুইটা বই দৈর্ঘ্য প্রস্থ সব দিকে মিলে যাচ্ছে। সব দিকে কি মিলে যাচ্ছে না? এটাকে আমরা বলতেছি সর্বসম। আবার এখান থেকে একটাকে সরাই, একটা বইয়ের সঙ্গে আরেকটা একটু বড় বই, তুলনামূলক একটু বড় বা ছোট যাই হোক না কেন, দেখো দুইটা সাইজ দেখতে একই রকম, দেখতে কি একই রকম, দেখতে একই রকম, কিন্তু একটা বড় একটা ছোট। তাহলে এরকম যখন কোনো বস্তু হয় দেখতে একই রকম আকারে ছোট বা বড় হয়, তখন সেটাকে আমরা বলবো সদৃশ। কি বলবো? সদৃশ। তাহলে খেয়াল করো যে দুইটা ত্রিভুজ আমাদের এখানে সর্বসম তোমাদের উপপাদ্য 1 এ দেওয়া আছে। দেখো প্রশ্নটা বলছে, যদি দুটি ত্রিভুজের একটি বাহু যথাক্রমে অপর দুইটি বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এইটা আলোচনা করার পূর্বে আমি তোমাদের একটু ভিন্ন দিকে নিয়ে যাব। ভিন্ন দিকে কেমন? মনে করো দুইটা বাহু বা রেখাংশ, এই যে একটা রেখাংশ হচ্ছে এ বি, একটা রেখাংশ, আরেকটা রেখাংশ সিডি। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। খেয়াল করো, আমি যে এবি এবং সিডি রেখাংশ দুটো নিয়েছি, এই দুটো রেখার দূরত্ব সমান, মানে রেখা দুটো সমান। অর্থাৎ একটাকে আরেকটার উপর ফেললে, একটাকে যদি আরেকটার উপর ফেলি তাহলে সম্পূর্ণভাবে মিলে যাবে। এ বিন্দুর উপর যদি সি বিন্দু ফেলি আর এই এবি রেখাংশের উপর সিডি রেখাংশটা ফেলি, তাহলে দেখবো যে ডি বিন্দুটা ঠিক বি বিন্দুর উপর পড়বে। বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এবি রেখাংশ এবং সিডি রেখাংশ সর্বসম। এবি রেখাংশ এবং সিডি রেখাংশ সর্বসম। ভালো করে খেয়াল করো। আবার উল্টোভাবে আমরা বলতে পারবো, যদি দুইটা রেখাংশ সর্বসম হয়, তাহলে রেখা দুটোর দৈর্ঘ্য
সমান হয়। ভালো করে খেয়াল করো, আবার আলোচনা করতেছি। যদি এবি সমান সিডি হয় তাহলে আমরা বলতে পারবো এবি এবং সিডি সর্বসম, তাই না? উল্টো করে বলতে পারবো, যদি এবি রেখা এবং সিডি রেখাংশ সর্বসম হয় তাহলে এবি এবং সিডি সমান হবে। আচ্ছা, এটা গেল রেখার সর্বসমতা। এখন একটু আসো কোণের সর্বসমতা আমরা আলোচনা করি। মনে করে একটা কোণ আমরা নিলাম, এইটা কোণ নিলাম পি কিউ আর, আরেকটা কোণ নিলাম এল এম এন। দেখো এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটার মানও 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যেহেতু পি কিউ আর, কোণ পি কিউ আর সমান কোণ এল এম এন, এই দুটাই আমরা কোণ বলতে পারবো সর্বসম। এই দুটো কোণ কি বলতে পারবো? সর্বসম। আচ্ছা, তাহলে অর্থাৎ বোঝা হচ্ছে দুইটা কোণ সমান হলে কোণ দুটা কি হয়? সর্বসম হয়। উল্টোভাবে বলা যায় যদি দুটো কোণ সমান হয় তাহলে কোণ দুটা সর্বসম হয়। আচ্ছা, এতটুকু বুঝছো তো না? এখন আমরা তোমাদের যে উপপাদ্য 1 আছে এটা আলোচনা করার জন্য আমি তোমাদেরকে আরেকটা বিষয় তোমাদেরকে বুঝাবো। সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা, মানে আমাদের এই দীর্ঘকালীন শিক্ষার্থীকে পাঠদান দিয়ে আসছি, এর মাধ্যমে আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে শিক্ষার্থীরা আসলে এই যে ভাষাগুলো লেখা আছে এই ভাষাগুলো লিখতে অনেকেই হুবহু মুখস্থ করে লিখে, হ্যাঁ, অনেকের একটু ভাষাটা বোঝার সমস্যা, মানে বুঝে সে লিখতে পারে না। এই বিষয়টা তোমরা যেন সহজে ভাষাটা বুঝে লিখতে পারো এই জন্য আমি তোমাদের দুইটা সাইড নোট দিচ্ছি, তোমরা এই দুইটা একটু সাইড নোট লিখে নিবা। হ্যাঁ, তাহলে হবে কি তোমাদের এই ভাষাটা লেখা অনেক সহজ হবে। ভাষাটা লিখে কি হবে? সহজ। তাহলে এই ভাষাটা লেখার জন্য একটু খেয়াল করো, আমি এটি মিশাই দিলাম। ভাষাটা লেখার জন্য তোমাদেরকে দুটা নোট একটু লিখে নিবা। সেটা হলো যে যখন আমরা সর্বসম যখন প্রমাণ করব, সর্বসম প্রমাণের সবচেয়ে সহজ একটা পদ্ধতি হলো উপরিপাতন পদ্ধতি। উপরিপাতন মানে একটার উপরে আরেকটা ফেলা, একটার উপরে আরেকটা ফেলা, হ্যাঁ, একটার উপরে আরেকটাকে স্থাপন করানো। এই উপরিপাতন পদ্ধতিতে আমরা এটা প্রমাণ করবো। এটা প্রমাণের জন্য খেয়াল করো, যখন রেখার সর্বসমতা আসবে, যখন আমরা এখানে ভাষাতে যখন লিখবো, হ্যাঁ, যে একটা বাহুকে যখন আরেকটা বাহুর উপর ফেলবো, একটা বাহুকে যখন আরেকটা বাহুর উপর ফেলবো, হ্যাঁ, তখন তোমরা এখানে ভাষা লিখবা যে একটা বাহুর উপর আরেকটা বাহুর উপরে একটা শীর্ষবিন্দু আরেকটা শীর্ষবিন্দুর উপরে পড়বে, এই ভাষাটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে 1 নম্বর সাইড নোট কি? বাহুর উপর বাহু ফেললে, বাহুর উপর বাহু ফেললে কি হবে? একটি বিন্দু অপর একটি বিন্দুর উপর এই ভাষাটা তোমরা লিখতে হবে। হ্যাঁ, দেখো খেয়াল করো, একটা বাহুর উপর বাহু ফেললে, আচ্ছা ফেললে সমান বাহু, এটা এখানে একটু লেখাটা বলতেছে সমান বাহুর উপর আরেকটি বাহু ফেললে, এখানে সমান কথাটা লিখতে হবে। হ্যাঁ, কি কথা লিখতে হবে? সমান বাহুর উপর অপর বাহু ফেললে, মানে দুইটা বাহু যদি সমান হয়, ভালো করে খেয়াল করো, দুইটা বাহু যদি সমান হয়, একটা সমান বাহুর উপর আমরা একটা বাহু ফেললে আমরা ভাষাটা লিখব কি? একটা বিন্দু আর একটা বিন্দুর উপর পড়বে। উদাহরণটা এখানে খেয়াল করো, এবি বাহু সমান সিডি বাহু, এবি এবং সিডি বাহু সমান, তাহলে
সি বিন্দুকে এ বিন্দুর উপর ফেলি এবং এবি বরাবর যদি সিটির রেখাংশটা ফেলি, তাহলে ডি বিন্দু পড়বে বি বিন্দুর উপর। এই যে এখানে বলছি যে একটি বিন্দু আর একটি বিন্দুর উপর পড়বে, তাই এই কথাটাই ডি বিন্দু পড়বে বি বিন্দুর উপর। বুঝছো? আচ্ছা, আবার খেয়াল করো, যদি কোণ সমান, দুইটা কোণ যদি সমান হয়, যদি খেয়াল করো দুইটা কোণ যদি সমান হয়, মনে করি একটা কোণ এবিসি আর একটা কোণ ডিইএফ, দুইটা কোণ এই কোণ আর এই কোণ সমান। হ্যাঁ, তাহলে কোণ সমানের ক্ষেত্রে আমরা লিখবো, যদি দুইটা কোণ সমান হয় সেক্ষেত্রে আমরা লিখবো একটা বাহু আর একটা বাহুর উপরে পড়বে, একটা বাহু আর একটা বাহুর উপরে পড়বে। এই ভাষাটা তোমাদের এখানে আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমরা আরো বিষয়টি ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে আসলে এখন খেয়াল করো, আমরা এখন প্রশ্নের মধ্যে যাই। আমরা এখন কোথায় যাব? প্রশ্নের মধ্যে। আচ্ছা, এখানে একটু সাইড নোটটা লিখে দিতে চেয়েছিলাম। কি বলছিলাম? একটি সমান কোণ, একটি কোণ অপরটি সমান কোণের উপর ফেললে কোণ সংলগ্ন একটি বাহু ভালো করে খেয়াল করো, এটা কোনো একটি সমান কোণের উপর ফেললে কোণ সংলগ্ন একটি বাহু অপরটি বাহুর উপর পড়বে। এখানে খেয়াল করো, আমি যদি এবিসি কোণটাকে ডিএফ কোণের উপর ফেলি, আর বি বিন্দু যদি ই বিন্দুর উপর পড়ে, আর বিসি বাহু যদি এ বাহু বরাবর পড়ে, তাহলে এই যে বি এ বাহু পড়বে ইডি বাহু বরাবর, বি এ বাহু পড়বে ইডি বাহু বরাবর। বুঝছো? এই যে এই কথাটা, এই ভাষাটাই অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, এই যে এইটা বলছে যে একটা কোণ সংলগ্ন বাহু, এই যে এই কোণের সংলগ্ন বাহু এটা, এই কোণের সংলগ্ন বাহু এটা, এই বাহুটা পড়বে এই বাহুর উপর। এই ভাষাটা এখানে লিখতে হবে তোমাদের। আচ্ছা, তোমরা এখানে আমি যখন বুঝাবো, এখানে বোর্ডে বুঝালে তোমরা আরো বিষয়টা আরো ক্লিয়ার হবে। তোমরা খেয়াল করো, আমরা প্রশ্ন দিকে চলে যাচ্ছি। বলছে যদি দুটি ত্রিভুজের একটি বাহু, ভালো করে শোনো, মনে দিয়ে শুনবা, হ্যাঁ শুনলে বুঝতে পারবা, একটি বাহু যথাক্রমে অপর দুটি বাহু সমান হয়, তাহলে একটা বাহু আর একটা বাহু সমান দেওয়া আছে। একটা ত্রিভুজের একটা বাহু সমান আর একটা বাহু সমান, মানে দুইটা বাহু সমান। মনে করো বিশেষ নির্বাচন দিলাম এবিসি ত্রিভুজ আর ডিএফ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের এই যে এসি বাহু আর ডিএফ বাহু সমান, মানে এই বাহু আর এই বাহু সমান। খেয়াল করো, এই বাহু সমান, একটা বাহু সমান গেল, আরেকটা বাহু সমান বলছে। কি বলছে? এবি বাহু আর ডিই বাহু সমান। বুঝছো? তাহলে এবি সমান ডি, এবি সমান ডি, আর এসি সমান ডিএফ, এটা দেওয়া আছে। আরো একটা বিষয় দেওয়া আছে, কি কোণ সমান দেওয়া আছে। কি কোণ দেওয়া আছে? কি সমান দেওয়া আছে? কোণ। কি কোণ? এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ এইটা, এবি আর এসির অন্তর্ভুক্ত কোণ এটা, অর্থাৎ এই কোণটার নাম কি? কোণ বিএ সি সমান এই কোণটার নাম কি? ইডিএফ। যদি কোণ বিএসি এবং কোণ ইডিএফ সমান হয়, তাহলে শর্ত এখানে খেয়াল করো, তিনটা শর্ত। একটা হচ্ছে এই যে এবি বাহু ডি বাহু সমান, আরেকটা শর্ত এসি বাহু ডিএফ বাহু সমান, 3 নম্বর শর্ত কোণ বিএসি মানে এই কোণটা, এই যে এই কোণ, আর ইডিএফ এই কোণ পরস্পর সমান। যদি হয় তাহলে আমরা প্রমাণ করবো যে এই ত্রিভুজটা সর্বসম, ত্রিভুজটা সর্বসম। খেয়াল করো, আমরা এখন প্রমাণের দিকে যাই। তোমাদের বইয়ে প্রমাণটা লিখে দেওয়া আছে। হ্যাঁ, আমি এখানে একটু তোমাদের লিখে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করছি তোমরা ভালোভাবে বুঝবে যদি খেয়াল করো। একটু খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো। তাহলে আমরা চলে গেছি, আমরা কি প্রমাণ করবো? এবিসি আর ত্রিভুজ ডিএফ সর্বসম। প্রমাণ দেখো, এবিসি কে ডিএফ এর পরে এমন ভাবে স্থাপন করি। হ্যাঁ, এবিসি কে কি
ডিএফ এর উপর এমনভাবে স্থাপন করি। আচ্ছা, এটা করার আগে আমি তোমাদেরকে আরেকটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমার হাতে তোমরা দেখো দুইটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ। হ্যাঁ, দেখো তো এই ত্রিভুজটাকে আমরা একটাকে যদি আরেকটার উপর স্থাপন করি, এভাবে স্থাপন করলাম, এভাবে কি স্থাপন করলাম, দেখো তো সব দিকে মিলে গেছে না? সব দিকে কি মিলে গেছে না? মানে এখানে সর্বসম হয়েছে। কি হয়েছে? সর্বসম হয়েছে। হ্যাঁ, এই জিনিসটাই আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এই দুটো ত্রিভুজ, তুমি কল্পনা করো এই দুটো ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। এই এবিসি কে কার উপরে স্থাপন করবো? এই যে এবিসি, এই ত্রিভুজটাকে স্থাপন করবো এই যে ডিএফ এর উপর। হ্যাঁ, এখানে বা এখানে যেটি খেয়াল করো, এই যে এবিসি এটা দিয়ে এর উপরে স্থাপন করবো, এমন ভাবে স্থাপন করবো যেন এ বিন্দু পড়বে ডি বিন্দুর উপর, এ বিন্দু পড়বে ডি বিন্দুর উপর, বুঝছো? এবং এবি বাহু, এই এবি বাহু পড়বে ডি বাহু উপর, এবি বাহু পড়বে ডি বাহু বরাবর, তাই না? খেয়াল করো, এই যে এবিসি, এই ত্রিভুজটাকে তুলে এখানে দিলাম, এমন ভাবে দিলাম, এই যে দেখ ভালো করে খেয়াল করো, এইটাকে তুলে এখানে দিলাম, এ বিন্দু পড়ে কার উপর? ডি বিন্দুর উপর। আর এই যে এবি বাহু, এইটা পড়বে এই যে ডি বাহু বরাবর। এখন বরাবর ফেলানোর পরে তুমি খেয়াল করো, এই ত্রিভুজটাকে আমরা এই দিকেও ফেলতে পারি, এই এবিসি ত্রিভুজটাকে এইদিকেও ফেলতে পারি, আবার এইদিকেও, দুই দিকে ফেলতে পারি না? তাহলে খেয়াল করো আমরা কোন দিকে ফেলবো? এই এবিসি ত্রিভুজটাকে এমন ভাবে ফেলবো ডিএফ এর উপর যেন ডিএফ ত্রিভুজের যে পাশে এ বিন্দু আছে সি বিন্দুটা যেন সেই পাশে পড়ে, অর্থাৎ ত্রিভুজটা যেন এই পাশে পড়ে, ত্রিভুজটা যেন কি, ত্রিভুজটা যেন এই পাশে পড়ে। বুঝতে পারতো? ভালো করে স্পষ্ট খেয়াল করো, দেখা যাচ্ছে তো নাকি? তাহলে আমরা এইদিকে ফেলবো। হ্যাঁ, তাহলে দেখো এবিসি ত্রিভুজকে ডিএফ এর এমন ভাবে স্থাপন করবো যেন এ বিন্দু পড়ে ডি বিন্দুর উপর, এবি বাহু পড়ে ডি বাহু বরাবর, এবং সি বিন্দু, এবিসি ত্রিভুজের সি বিন্দু পড়ে যে পাশে ডি এফ বিন্দু আছে সেই পাশে যেন সি বিন্দু পড়ে। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে তোমাদের এটা বলছিলাম। হ্যাঁ, এই যে বাহুর সমান হলে কি হবে? একটা বাহুর সমান উপরে আরেকটা বাহু যদি হয় তাহলে আমরা কি লিখবো? একটা বিন্দু আর একটা বিন্দুর উপর পড়বে। এই যে এই বিষয়টা আমরা এখন কাজে লাগবো। দেখো, যেহেতু এই যে এবি বাহুটা ডি বাহু বরাবর ফেলছে এবং এবি বাহু সমান ডি, এবি সমান ডি, এই যে দেওয়া আছে না, এবি সমান কি, এবি সমান ডি, এবি সমান ডি, তাহলে বি বিন্দু অবশ্যই পড়বে ই বিন্দুর উপর। এই যে কথাটা, এটা বলছিলাম, এই যে সাইড নোট দিয়েছিলাম তোমাদের, কি সাইড নোট দিয়েছিলাম, কি দিয়েছিলাম, যে একটা বাহুর সমান যদি আরেকটা বাহুর সমান হয় তাহলে আমরা ভাষাটা কি লিখবো, একটি বিন্দু আর একটা বিন্দুর উপর পড়বে। হ্যাঁ, তাহলে এখানে আমরা খেয়াল করো, এখানে আমরা কি বলতেছি তোমাদের, যে যেহেতু এবি এবং ডি সমান এই জন্য বি বিন্দু পড়বে ডি বিন্দুর উপর। কথা বলছো? ক্লিয়ার তো নাকি? আবার দেখো, যেহেতু এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ, অর্থাৎ কোণ বিএসি এবং কোণ ইডিএফ সমান, সেহেতু দেখো, হ্যাঁ, এই বিএসি ইডিএফ সমান এবং এবি বাহুটা পড়ছে ডি বাহু বরাবর। হ্যাঁ, তাহলে এই যে এসি বাহু পড়বে ডিএফ এর উপর, এসি বাহু পড়বে ডিএফ বরাবর। এই যে এখানে একটা সাইড নোট দিয়েছিলাম তোমাদের, ভালো করে খেয়াল করো, সাইড নোট দিয়েছিলাম, কি দিয়েছিলাম? বলছিলাম যে একটি কোণ, এই যে এটি কোণ অপর একটি কোণের সমান করে, কোণের সমান কোণের উপর ফেললে কোণ সংলগ্ন একটি বাহু অপর বাহুর উপর পড়বে। তাহলে দেখো, যেহেতু আমি বলতেছি যে এই কোণ আর এই কোণ সমান, হ্যাঁ, সেহেতু এই এসি বাহু পড়বে ডিএ বাহু বরাবর, এসি বাহু পড়বে ডিএ বাহু বরাবর। গেল, এই দেখো এসি বাহু পড়বে ডিএ বাহুর উপর বা বরাবর, একই কথা হলো। আচ্ছা, এখন খেয়াল করো, আবার যেহেতু প্রথমে শর্ত ছিল এসি এবং ডি, এসি এবং ডিএফ সমান, এই যে এসি এবং ডিএফ যেহেতু সমান, তাহলে এসি বাহু এবং ডিএফ বাহু যেহেতু সমান, তাহলে সি বিন্দু পড়বে এ বিন্দুর উপর, সি বিন্দু পড়বে। এখানে ভাষাটা খেয়াল করো, এই যে সাইড নোট দিয়েছিলাম, যখনই তুমি লিখবা একটা বাহু আর একটা বাহুর সমান, তখন তোমাকে যুক্তি কি লিখতে হবে? একটা বিন্দু বা আরেকটা বিন্দুর উপর পড়বে। যেহেতু এসি বাহু এবং ডিএফ বাহু সমান, এই জন্য সি বিন্দু পড়বে
এফ বিন্দুর উপর। সি বিন্দু কার উপর পড়বে? এফ বিন্দুর উপর। এই কথাটা লিখছি যে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। বুঝছো? এতটুকু তো বোঝা গেছে না? এখন খেয়াল করো, এই বি বিন্দু পড়লো, বি বিন্দু কথা পড়লো ই বিন্দুর উপর, এবং বি বিন্দু পড়লো ই বিন্দুর উপর। এই বি বিন্দু এটা পড়লো এইটার উপর, আর এই যে সি বিন্দু, এই বি বিন্দু পড়লো এই বিন্দুর উপর, সি বিন্দু পড়লো এ বিন্দুর উপর, সি বিন্দু পড়লো এ বিন্দুর উপর। তাহলে বিসি বাহুটা পড়বে এ বাহু উপর। বিসি বাহু কার উপর পড়বে? এ বাহুর উপর, অর্থাৎ বিসি বাহু এ বাহুর সাথে মিলে যাবে। বিসি বাহু এ বাহুর সাথে মিলে যাবে। প্রথমে দেখো, তোমাকে যে রেখাংশটা বুঝাইছিলাম এখানে কি বলছিলাম, যে এই যে এবি রেখাংশ এবং সি রেখাংশ দুটো সমান বা সর্বসম যদি হয়, তাহলে একটা বিন্দু আর একটার উপর, সি বিন্দু এ বিন্দুর উপর পড়লে এই ডি বিন্দুর উপর পড়বে বি বিন্দুর উপর। উল্টো করে তুমি যদি যাও, সি পড়ছে এ এর উপর, ডি পড়ছে বি এর উপর, হ্যাঁ, তাহলে এই সিডি বাহু এ বি বাহুর উপর পড়বে। ঠিক এই যুক্তিটাই তুমি এখানে দেখো, যেহেতু বি বিন্দু পড়লো ই বিন্দুর উপর এবং সি বিন্দু পড়লো এ বিন্দুর উপর, তাহলে বিসি বাহু অবশ্যই এ বাহুর সাথে মিলে যাবে বা পড়বে। বিসি বাহু কি এ বাহুর সাথে মিলে যাবে বা পড়বে। এখন বুঝছো? তাহলে খেয়াল করো, এ বিন্দু পড়লো ডি বিন্দুর উপর, বি বিন্দু পড়লো ই বিন্দুর উপর, সি বিন্দু পড়লো এ বিন্দুর উপর। এ বি বাহু পড়ছে ডি বাহুর উপর, এসি বাহু পড়ছে ডি এ বাহুর উপর, এবং বিসি বাহু পড়ছে ই এ বাহুর উপর। আবার খেয়াল করো, এ বি পড়লো ডি এর উপর, এসি পড়লো ডি এফ এর উপর, বিসি পড়লো ই এফ এর উপর। অর্থাৎ ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর উপর সমাপতিত হইল। কি হইল? সমাপতিত হইল। হ্যাঁ, অর্থাৎ এই যে সমাপতিত হইল মানে সমানভাবে পড়লো, এইটাই হচ্ছে কি সর্বসম। তাহলে এখন আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ সর্বসম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, উপলব্ধি করতে পেরেছো। কোথাও যদি তোমার বুঝতে সমস্যা হয়, তাহলে ভিডিওটা ভালো করে দেখে নিচের দিকে তোমরা কমেন্ট করবা। হ্যাঁ, কোথায় কি সমস্যা, কোথায় বুঝোনি, আমি তাহলে পরবর্তীতে নেক্সট ক্লাসে তোমাদের সমস্যাগুলো আরো ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে তোমরা সবাই বুঝছো আশা করি। তাহলে আমি তোমাদের বইয়ে একটু আলোচনা করতে দিই। তোমাদের দশম অধ্যায়ের পাঠের শুরুতে যে বিষয়গুলো আলোচনা করেছে সেগুলো তোমরা একটু বাসায় একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে দেখবা যে